প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান করোনা এবং করণীয়তে। আমি আছি বরাবরের মতোই দর্শক, ডাক্তার শাহেদ ইমরান। এই মুহূর্তে বাংলাদেশ এবং সারা বিশ্বের চিত্র নিয়ে কিন্তু আমরা বারবারই কথা বলেছি যে সামনে কিন্তু দ্বিতীয় ঢেউ বলে যাকে বলা হচ্ছে, যে সেকেন্ড ওয়েভ, সেটির কিন্তু অনেক সম্ভাবনা সারা বিশ্বে দেখা দিয়েছে। কেননা সারা বিশ্বেই আমরা গ্রামে গঞ্জে প্রান্তে আমরা এই করোনা ভাইরাসের সংক্রমণ আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশে এই করোনা ভাইরাসের সংক্রমণের কোনো কমতি নেই, তবে আমরা মৃত্যুর তালিকাও দেখছি দিনে দিনে দীর্ঘায়িত হচ্ছে। দর্শক মণ্ডলী, এই সময় আসলে আমাদের কি করণীয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি এই অনুষ্ঠানে করোনা এবং করণীয়তে। এবং আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হন দেশ এবং দেশের বাইরে থেকে দিগ্বিজয়ী এবং জগৎ বিখ্যাত চিকিৎসকরা। দর্শক, আপনারা সকলেই জানেন বাংলাদেশের চিকিৎসকরা সারা বিশ্বে নিয়ন্ত্রণ করছে, সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে এই করোনা ভাইরাস, এই প্যান্ডেমিক, এই সিচুয়েশনটি, বৈশ্বিক মহামারী, সেই মহামারীতে নেতৃত্ব দিচ্ছেন তারা চিকিৎসার ক্ষেত্রে। দর্শক, আমাদের সাথে এমনই দুজন বিখ্যাত চিকিৎসক আমাদের সাথে আজকে যুক্ত আছেন করোনার এই সময়টিতে। আমরা আজকে আলোচনা করব করোনার পরবর্তী, অর্থাৎ কোভিড-19 এই রোগে যারা আক্রান্ত হয়েছেন তারপরে তাদের আসলে কি কি সমস্যা হচ্ছে, শারীরিক সমস্যা, এবং তার কি কি করণীয় রয়েছে এই বিষয়গুলো নিয়ে। আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের অনেকেই আছে অসচেতন এবং মাস্ক ব্যবহার করছি না আমরা। এই বিষয়গুলো আমাদেরকে কতটুকু ক্ষতিগ্রস্ত করছে সেই বিষয়গুলো কিন্তু জানা খুব প্রয়োজন। দর্শক মণ্ডলী, আপনারা বরাবরের মতো আমাদের সাথে নিশ্চয়ই যুক্ত আছেন, আজকে দেখছেন আমাদের এই অনুষ্ঠান এটিএন বাংলার স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা ফোন করে সরাসরি আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পারবেন। আমাদের সাথে আছেন দর্শক কারা, পরিচয় করে দিই চলুন। দর্শক, আমাদের সাথে আছেন স্টুডিওতে অধ্যাপক ডাক্তার সৈয়দ মোজাফফর আহমেদ, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক এবং প্রক্টর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ডাক্তার সৈয়দ মোজাফফর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলার স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমাদের সাথে এটিএন বাংলায় এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন, আমরা যেটিকে বলছিলাম যে আমাদের গর্ব, আমাদের দেশের চিকিৎসকরা সারা বিশ্বে তারা এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন, তেমনই একজন ব্যক্তিত্ব চিকিৎসক আমাদের সাথে আছেন, বাংলাদেশি চিকিৎসক ডাক্তার শাকিল ফরিদ, কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন, অক্সফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্য। ডাক্তার শাকিল ফরিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে করোনা এবং করণীয় অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার শাহেদ ইমরান। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, শাহেদ। জি, আমরা জানি যে এই অক্সফোর্ড ইউনিভার্সিটির যে প্রতিষেধক টিকাটি, ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে এবং যে ট্রায়ালটি চলছে সেটি সেইখানেই কাজ করছেন ডাক্তার শাকিল ফরিদ, এবং সেই প্রতিষেধক নিয়েও কিন্তু আমরা একটু কথা বলবো, তার কাছ থেকে শুনতে আসবো। কেননা সারা গিলবার্টের নেতৃত্বে যেই ভ্যাকসিনটি নিয়ে কাজ চলছে সেই বিষয়েও কিন্তু আমাদের জানার অনেক প্রশ্ন রয়েছে। ডাক্তার শাকিল ফরিদের কাছ থেকে আমরা অনেক তথ্য পাবো। নিশ্চয়ই আমাদের দর্শক মণ্ডলী, আপনারা যারা শুনছেন, আপনাদের প্রশ্ন থাকবে, আমরা আপনাদের সাথেও যুক্ত থাকব। দর্শক মণ্ডলী, আমরা আলোচনার শুরুতেই যেমনটি করে শুরু করি, আমাদের এটিএন বাংলার সর্বশেষ যে প্রতিবেদনটি, সেই প্রতিবেদনটি আজকে শুনে আসব, তারপরে আমাদের মূল আলোচনা। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,780 জনে। এ সময় 10,998টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 1,094 জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 3,97,507 জন। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 9.95%। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন 1,498 জন। মোট সুস্থ 3,13,563 জন। সুস্থতার হার 78.88%। মৃতের 17 জন পুরুষ এবং 2 জন নারী। ঢাকা বিভাগে 13, চট্টগ্রাম বিভাগে 3, ময়মনসিংহ বিভাগে 2 এবং খুলনা বিভাগে 1 জন মারা গেছেন। সুতরাং দর্শক মণ্ডলী, আমরা জানতে পারছি এই মুহূর্তে যে এই প্রতিবেদনটি বলে দিচ্ছে যে কিভাবে নীরব সংক্রমণ চলছে সারা বিশ্ব জুড়ে, এবং বাংলাদেশেও কিন্তু থেমে নেই। সুতরাং আমাদের এই আশঙ্কা, আমাদের ভয়কে জয় করতে হবে, এবং সচেতনতার মাধ্যমে এই যে যুদ্ধ করছি আমরা, সারা বাংলাদেশের মানুষ, চিকিৎসকরা এবং স্বাস্থ্যকর্মীরা, তাদের সকলের সাথে সহযোগিতার ভিত্তিতে আমরা এই যুদ্ধে নিশ্চয়ই জয়ী হব, এই প্রত্যাশা করছি। দর্শক মণ্ডলী, আমরা অধ্যাপক সৈয়দ মোজাফফর আহমেদ, আমরা তার কাছে চলে যাব প্রথমে। অধ্যাপক সৈয়দ মোজাফফর আহমেদ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রক্টর হিসাবে, এবং ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন এই বিভাগে আপনি কাজ করছেন। আমাদের এই মুহূর্তে দুটি সংকট দেখা যাচ্ছে। একটি হলো যে কোভিড-19 রোগে যারা আক্রান্ত হয়েছেন তারা পরবর্তীতে দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় এখনও থেকে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা একটু আপনার কাছে প্রথমেই জানতে চাই। ধন্যবাদ।
কোভিড একটা ভাইরাল ডিজিজ, তার একটা লং টাইম ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি এবং এটা স্টাডি চলছে যে আফটার কমপ্লিকেশন কোভিডে কী হচ্ছে, এটা কিন্তু স্টাডি চলছে এবং সায়েন্টিস্টরা অনেকগুলো তারা যে কমপ্লিকেশন হয় তারা কিন্তু কনফার্ম হয়েছে। যেমন লাংসের কমপ্লিকেশন, একবার যদি তাদের লাংস ইনভলভ হচ্ছে 35% বা 40% বা 50%, তাদের কিন্তু লং টার্ম একটা এই লাং কমপ্লিকেশন থেকে যেতে পারে তার আশঙ্কা করছেন এবং তার যে কষ্ট হচ্ছে যে যেমন একটু হাঁপিয়ে যায় অল্পতে, তার সিঁড়ি ভাঙতে পারে না, তো একটু কষ্ট, মাঝে মধ্যে তার শ্বাসকষ্ট হয়, এই ধরনের কমপ্লিকেশন কিন্তু আমাদের রোগীদের আমরা দেখছি যে আমাদের বঙ্গবন্ধু যে রোগী আসছেন কোভিড ফলো আপে আসছেন পরবর্তী তারা কিন্তু কমপ্লেন করছেন। তাই এই ধরনের কমপ্লিকেশন কিন্তু কমন এবং মাস্কুলোস্কেলেটাল যেটা বলছি ব্যথা, অনেক রোগী কিন্তু কোভিডের পরে ব্যথা নিয়ে আসছেন, বিভিন্ন জয়েন্টে ব্যথা, শরীরে ব্যথা, মাংসতে ব্যথা, তো এটা একটা কোভিডের কমপ্লিকেশন আমরা মনে করছি। এছাড়াও যেগুলো যে ওভারট কেস, যেগুলো কমপ্লিকেটেড কেস, তাদের কার্ডিওজনিক যাদের সমস্যা আছে, ডায়াবেটিস আছে, নিউরোপ্যাথি আছে, তাদের স্ট্রোক আছে, তাদের ক্ষেত্রে এটা একটা মরবিড কন্ডিশন হিসেবে দেখা যাচ্ছে। তবে ওভারঅল কোভিড একটা যে ভাইরাল ডিজিজ, এটা কিন্তু একটা লং টার্ম কমপ্লিকেশন আমরা দেখছি এবং তাদের হার্টের কমপ্লিকেশন, হার্টের সমস্যা হচ্ছে, তাদের হৃদরোগের সমস্যা তৈরি হচ্ছে, নতুন হচ্ছে তাদের এখানে মায়োসাইটিস হয়, এন্ডোকার্ডিটিস হচ্ছে তাদের, এবং তাদের ইফিউশন হয়, পেরিকার্ডিয়াল ইফিউশন হয়ে গেছে অনেক রোগীর, এবং অনেক রোগী স্ট্রোক হয়ে গেছে। সুতরাং কোভিড এই যে আমাদের একটা রিয়েলি একটা খুব একটা থ্রেটেন কন্ডিশন আমাদের জন্য, এবং এটা লং টার্ম যে কমপ্লিকেশন, এটা কিন্তু ফলো আপ করতে হবে। এই জন্য আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা কোভিড ফলো আপ একটাই আমরা ইউনিট খুলেছি, মেডিসিন ইউনিট খোলা হয়েছে। সেখানে কোভিড পরবর্তী রোগীদের চিকিৎসা এবং তার প্রতিকার কী হবে সে ব্যবস্থা আমরা সমস্ত রোগীদের পরামর্শ দিয়ে থাকছি। সেই কমপ্লিকেশন যেটাই হোক, হার্টের হোক, লাংসের হোক, এবং মাস্কুলোস্কেলেটাল হোক, জয়েন্টের হোক, এবং এন্ডোক্রাইন হোক, যে কমপ্লিকেশন হোক, তারা ওখানে আসলে সেই সুবিধা আমরা তারা রিসার্চ করে দেখব, পরীক্ষা নিরীক্ষা করে দেখে সে ব্যবস্থা নেব। তবে এটা অবশ্যই মনে রাখতে হবে যে কোভিড রোগীদের কমপ্লিকেশন হতে পারে এবং লং টার্ম, বিশেষ করে লাংসে এটা লং টার্ম কমপ্লিকেশন, এবং এটা আদৌ তারা ভালোভাবে হবে কি না এটা কিন্তু বিজ্ঞান এখনো বলতে পারছে না। সুতরাং এটা একটা রিয়েলি একটা আমাদের জন্য চ্যালেঞ্জ। জি স্যার, খুব চমৎকার করে বলছিলেন স্যার। আমার মনে হয় যে এই বিষয়টি আরও আলোচনা করব বিস্তারিত আমাদের, কারণ আমরা দেখছি কোভিড-19 রোগীরা তারা যে সময় ভালো হয়ে যাবার কথা আমরা জানতাম, সেই সময়টিতে দেখা যাচ্ছে যে তারা বেশ কিছু জটিলতার মধ্যে, শারীরিক জটিলতার মধ্যে, এবং স্বাস্থ্য ঝুঁকিও তাদের কিন্তু বেড়ে যাচ্ছে। ধন্যবাদ ডাক্তার মোজাফফর আহমেদ। দর্শক মণ্ডলী, যেটি শুনছিলেন যে এই মুহূর্তে যারা করোনায় আক্রান্ত রয়েছেন, কোভিড-19, তারা নিশ্চয়ই ডাক্তারদের পরামর্শে রয়েছেন এবং ডাক্তারদের ফলো আপে, পরবর্তী স্যার যেটি বলছিলেন যে ফলো আপ প্রয়োজন। কোভিড-19 14 দিন পার হয়ে গেলেও যদি কারো কোনো বিশেষ সমস্যা থেকে থাকে, অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। সেই কথাটি আমাদের ডক্টর মুজাফফর বললেন খুব চমৎকার করে। দর্শক মণ্ডলী, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডাক্তার শাকিল ফরিদ, যুক্তরাজ্যের যে বিখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ইউনিভার্সিটি, আপনারা সবাই জানেন সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের বাংলাদেশি চিকিৎসক ডাক্তার শাকিল ফরিদ, উনি সেখানে কাজ করছেন কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন হিসেবে। ডাক্তার শাকিল ফরিদ, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, ধন্যবাদ। জি ডাক্তার শাকিল ফরিদ, আপনার কাছে আমি শুরুতে একটু জানতে চাই যে এই যে আপনারা যুক্তরাজ্যে বিভিন্নভাবে আপনারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন, কৌশল অবলম্বন করেছেন এই করোনার সময়ে, আসলে কিভাবে এই মুহূর্তে আপনারা সে দেশে এই করোনার নিয়ন্ত্রণে কাজ করছেন? ধন্যবাদ। তো আমি আমার প্রশ্নের আনসারটা দুটা ভাগে দিব। একটা হচ্ছে কিভাবে নিয়ন্ত্রণ করছি এবং কিভাবে আমরা চিকিৎসাটা করছি। সো আপনি জানেন যে নিয়ন্ত্রণের জন্য যে পাবলিক হেলথ মেজার্স, এগুলি ইংল্যান্ডে খুব কড়াকড়ি করে করা হয়েছে। একটা জিনিস আছে আর নাম্বার যদি 1 থাকে, তাহলে 10 জন পেশেন্টের যদি করোনা থাকে, তাহলে তারা আরো 10 জনকে এই ডিজিজটা ছড়াতে পারে। আর নাম্বার যদি 2 হয়, তাহলে এই 10 জন করোনার পেশেন্ট 20 জনকে ছড়াতে পারে, তখন এটা বিকামস ডেঞ্জারাস। সো ইংল্যান্ডে আমরা যখন পিকে উঠে মার্চ মাসে, এপ্রিল মাসে, তখন আর নাম্বারটা ছিল 3-4 মতো। তার মানে 10 জন করোনার পেশেন্ট প্রায় 30-40 জনকে রোগটা ছড়াচ্ছিল। এরপর পুরো লকডাউন করা হয়। আর নাম্বারটা আস্তে আস্তে কমতে কমতে আপনার জুন জুলাইয়ের দিকে নেমে 0.5 0.6 আসে, মানে 10 জন ইনফেক্টেড হলে আরো 5 জনকে ইনফেক্ট করবে, অথবা আরো কম লোক ইনফেক্ট করবে। এরপর আস্তে আস্তে সব খোলা হলো, দোকানপাট খোলা হলো, স্কুল কলেজ খোলা হলো, ফ্লাইট চালু করা হলো। দেখা গেল যে আর নাম্বারটা আস্তে আস্তে আবার বাড়া শুরু করলো। বাড়তে বাড়তে এটা কিন্তু এখন 1.5 1.6 1.7 হয়ে গেছে। তো এই জন্য অনেকগুলো পাবলিক হেলথ মেজার্স নেওয়া হয়েছে। যেটা করা হয়েছে ইংল্যান্ডে, বাংলাদেশে যেরকম জোন সিস্টেম করা হয়েছিল, এটাকে একটু মডিফাইড ফর্মে টিয়ার সিস্টেম করা হয়েছে। টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 এভাবে করা হয়েছে। তো 1 লক্ষ পেশেন্ট পপুলেশনের মধ্যে
কতটা করোনার কেস আছে এটার উপরেই নির্ভর করবে আপনার এরিয়া কি টিয়ার 1-এ পড়বে না টিয়ার 2-তে পড়বে না টিয়ার 3-তে পড়বে। টিয়ার 3 হচ্ছে একটা এরিয়া যেখানে খুব বেশি করোনা ভাইরাসের পেশেন্ট, আর টিয়ার 1 হচ্ছে যেখানে করোনা ভাইরাসের পেশেন্ট কম। এখন টিয়ার 1-এ কি কি অ্যালাউড? টিয়ার 1-এ আপনি 6 জনের বেশি অ্যালাউড না, দুটা হাউস হোল্ডের। তারপরে আপনি ধরেন স্কুলে যেতে পারবেন, রেস্টুরেন্টে যেতে পারবেন, বাইরে যেতে পারবেন, মাস্ক পরে যেতে হবে, ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। টিয়ার 2-তে জিনিসটা আরেকটু কড়াকড়ি হচ্ছে, এবং টিয়ার 3-তে এটা অলমোস্ট কমপ্লিট লকডাউনের মতো। তো এই জিনিসগুলো করার পরে দেখা গিয়েছে যে যেসব জায়গায় আপনার টিয়ার 1-এ ছিল সেসব জায়গাতে তো কন্ট্রোল হয়েছে, টিয়ার 2 এবং টিয়ার 3-তেও হোপফুলি এটা কন্ট্রোলে আসবে। কিন্তু পাবলিক হেলথ মেজার্স ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একে অপরের থেকে দূরে থাকা, অ্যাটলিস্ট 3 থেকে 4 ফিট, মাস্ক পরে থাকা, ঘন ঘন হাত ওয়াশ করা। এবং একটা জিনিস আমরা যেটা দেখেছি, ইংল্যান্ডেও দেখেছি, আমেরিকাতেও দেখেছি, যেসব করোনা পেশেন্ট এসছে তাদের কিন্তু কোনো রিসেন্ট হিস্ট্রি আছে কোনো রেস্টুরেন্টে যাওয়ার। প্রায় 40 to 50% পেশেন্ট কোনো ইনডোর রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করেছে। একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি ইনডোর রেস্টুরেন্টে যান সবার মাস্ক খুলে খেতে হচ্ছে, ওখানে একটা সার্টেন এরিয়ার মধ্যে 20, 30, 40 জন খাচ্ছে। সো এখানে প্রায় 7-8টা ফ্যামিলির মধ্যে কিন্তু ইন্টারাকশন হচ্ছে সামহাউ। সো এর জন্য কিন্তু খুব ডেঞ্জারাস। এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এরকম টাইমে যদি পারেন রেস্টুরেন্টে বাইরে খাওয়া অ্যাভয়েড করা, আর রেস্টুরেন্টে খেতে হলে যেসব রেস্টুরেন্টের আউটডোরে খাবারের ব্যবস্থা আছে সেসব করা। তো এটা গেল নিয়ন্ত্রণের কথা। আর অবশ্যই ফ্লাইটে যেসব প্যাসেঞ্জার আসছে তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইন করতে বলা হচ্ছে, ইরেসপেক্টিভ অফ তাদের রেজাল্টস, করোনা ভাইরাস টেস্টের রেজাল্ট। কারণ আমরা জানি ডিজিজের একদম প্রথম দিকে রেজাল্ট কিন্তু নেগেটিভ হতে পারে যখন আপনি করোনা জীবাণুটা বহন করছেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ। আমরা অনেককে দেখি যে ফ্লাইটের থেকে নেমে সাথে সাথে একটা টেস্ট করে নেগেটিভ হলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কেননা তাদের করোনা ভাইরাস নেই। দিস ইজ অ্যাকচুয়ালি আ মিথ, এটা রং জিনিস। অ্যাটলিস্ট 8 থেকে 10 দিন খুবই সাবধান থাকা উচিত, অফিসিয়ালি যদিও বলে এটা 14 দিন। এখন করোনার চিকিৎসায় কি কি করা হচ্ছে? করোনার চিকিৎসা আপনি জানেন অক্সফোর্ড ইউনিভার্সিটি হসপিটাল থেকে বিশ্ববিখ্যাত রিকভারি ট্রায়ালটা হয়, যেটা এখনো চলছে। রিকভারি ট্রায়ালের বেসিসে আমরা দেখেছি যে স্টেরয়েড খুব ভালো কাজ করে যাদের অক্সিজেন লাগে তাদের। তো করোনার ট্রিটমেন্ট এখনো কিন্তু কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট বের হয়নি। ইংল্যান্ডে যেটা করা হচ্ছে পেশেন্টকে সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট করা হচ্ছে, প্যারাসিটামল দেওয়া হচ্ছে, তার যদি জ্বর অর্থাৎ আসে উপসর্গ নির্ভর চিকিৎসা আপনারা সেখানে দিচ্ছেন। জি ডক্টর শাকিল ফরিদ, আমি এইখানে একটু আপনার সাথে একটু যদি যুক্ত করি, যেটা আমরা দেখেছি যে মাঝখানে আমাদের বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে একটি ভয় এবং আতঙ্ক কাজ করছিল, এবং তাতে করে তারা কিন্তু বিভিন্ন ওষুধের কথা আসলে আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে, সামাজিক যে যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য মাধ্যমে যে জানতে পেরেছে সাধারণ মানুষ যে হাইড্রোক্সিক্লোরোকুইন খেলে হয়তো বা ভালো হয়ে যাবে। এ ধরনের অনেকগুলো ওষুধের কথা আপনিও জানেন নিশ্চয়ই। এই ধরনের ওষুধগুলো কি আসলেই প্রয়োজন আছে, নাকি আপনি যে কথাটা বলছেন আমরা অনেক বিজ্ঞানের, স্বাস্থ্য বিজ্ঞানের অনেক কিছু আমরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপরে নির্ভর করি, তাদের গবেষণার উপরে নির্ভর করি, সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে উপসর্গ ভিত্তিক চিকিৎসা করলে এটি ভালো হয়, আসলে আমাদের কি কি চিকিৎসার প্রয়োজন রয়েছে আমরা যদি চিকিৎসার দিকটি আমরা চিন্তা করে থাকি? ধন্যবাদ। এটা আপনি একটা খুবই ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। জি, আমরা যা দেখেছি এই পর্যন্ত যতগুলো ট্রায়াল বের হয়েছে তাতে কোনো এভিডেন্স নাই যে হাইড্রোক্সিক্লোরোকুইন কাজ করে অথবা আইভারমেকটিন, যেটা বাংলাদেশে খুবই চলেছে, সেটা কাজ করে। আমি আপনাকে এখন যেই ইনফরমেশনটা দিচ্ছি সেটা এখনকার টেস্টের রেজাল্ট, রিসার্চের বেসিসে বলছি। মেবি 3 বছর পর, 2 বছর পর, 1 বছর পর কোন একটা ট্রায়াল বের হলে আমাদের ভার্সনটা চেঞ্জ হতে পারে। কিন্তু আমরা আইভারমেকটিন ইংল্যান্ডে আমি কখনো শুনিনি ইউজ করতে। হাইড্রোক্সিক্লোরোকুইন প্রথম একটু শুরু হচ্ছিল, কেননা প্রথমে চায়নাতে এবং ইটালি থেকে কিছু আর্লি রিপোর্ট এসেছিল খুব কম পেশেন্টের উপর যে এটা কাজ করতে পারে। কিন্তু খুব আর্লি অন দেখা গিয়েছে যে রিকভারি ট্রায়ালে, যেটা বিগেস্ট ট্রায়াল ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে হাইড্রোক্সিক্লোরোকুইনকে ইনক্লুড করা হয়েছিল, দেখা গিয়েছে যে কোনো ধরনের লাভ হয় না। একটা ট্রায়াল এখন শুরু হয়েছে ইংল্যান্ডে, অক্সফোর্ডেই, যেটা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইনের প্রোফাইল্যাক্সিস। যদি হেলথ কেয়ার ওয়ার্কাররা হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করে তাহলে এটা কি প্রোটেক্ট করবে নাকি করবে না, এটা আমরা কিন্তু এখনো জানি না। এটা ট্রায়াল শুরু হচ্ছে। জনগণের কাছে মেসেজ হচ্ছে খুব সিম্পল, কোন একটা রোগ হলে এটা চিকিৎসা গুগল না করে অথবা ফেসবুকে না দেখে, সোশ্যাল মিডিয়াতে না দেখে প্লিজ চিকিৎসকের শরণাপন্ন হন, কেননা চিকিৎসকরাই আপনাদেরকে ঠিক
জি, অর্থাৎ অর্থাৎ চিকিৎসকের শরণাপন্ন হয়ে এবং চিকিৎসকের পরামর্শ মতো আসলে ওষুধ খাওয়া প্রয়োজন। আপনি যেটি বলছেন ডাক্তার শাকিল ফরিদ, আপনার কাছে আবার আসবো। আপনি আমাদের এই আলোচনাতে আছেন, খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানার রয়েছে, আমাদের আগ্রহ রয়েছে। সুতরাং আপনি আমাদের ওই আলোচনার সাথেই যুক্ত আছেন, আমরা আবার আসবো আপনার কাছে, আপনি নিশ্চয়ই আছেন। আমরা দর্শক মণ্ডলী, যেটি ডক্টর শাকিল ফরিদ যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি কার্ডিয়াক কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন, তার কাছ থেকে আমরা যে কথাগুলো শুনছিলাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমরা আসলে কিভাবে এই করোনার যে সংক্রমণ, সেই সংক্রমণটা আসলে যে শেকলটি, সংক্রমণের যে শেকলটি, সেটি ভাঙার জন্য কি করা প্রয়োজন, সেটি কিন্তু আমরা পরামর্শ পেলাম। অধ্যাপক ডাক্তার সৈয়দ মোজাফফর আহমেদ, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। আমরা যেটি নিয়ে আপনি বলছিলেন যে ফলো আপ প্রয়োজন, কোভিড-19 রোগে আক্রান্ত যারা রয়েছেন তাদের পরবর্তীতে কিন্তু ফলো আপ প্রয়োজন রয়েছে। আমরা দেখছি যে এই 14 দিনের পরে তাদের অনেকের, আপনি যেটি বলছিলেন যে হার্টেরও সমস্যা হচ্ছে এবং বিভিন্ন সমস্যা হচ্ছে, তার মধ্যে একটি ব্যথাজনিত সমস্যা, সারা শরীরে ব্যথা, দীর্ঘমেয়াদী ব্যথা থাকছে। এবং এই ব্যথার কারণে আমাদের দেশের একটা সংস্কৃতি রয়েছে, মানুষজন ফার্মেসি থেকে ব্যথার ওষুধ কিনেই খেয়ে ফেলে। আসলে তাদের জন্য কি পরামর্শ রয়েছে স্যার? না, অ্যাকচুয়ালি ব্যথা হতে পারে, একটা কোভিড কমপ্লিকেশন, মাসল পেন, মাইলজিয়া, ইভেন আর্থ্রালজিয়া বা জয়েন্ট পেনও হতে পারে। তো এখানে সমস্যা নাই, যেহেতু এটা একটা কিউরেবল ডিজিজ, এটা কিউর হবে, আশা করছি এটা কিউর হবে। এটা পটেনশিয়ালিটি আছে, ধরেন 12 সপ্তাহ সময় লাগতে পারে, 10 সপ্তাহ সময় লাগতে পারে কমপ্লিট কিউর হতে। ওই যে টক্সিনটা লিবারেট করে, ওর তো ভাইরাসটা একটা টক্সিন লিবারেট করে, এই টক্সিনটা আলটিমেটলি তো আমাদের সেলুলার লেভেলে কাজ করতে থাকে। ভালো হওয়ার পরে নেগেটিভ হওয়ার পরেও কিন্তু একটা রিমোট ইফেক্ট থাকে। সেই কারণে কিছু শরীরে কিছু ইন্টারলিউকিনস বা সাইটোকাইন্স লিবারেট হয়, তারা পেনগুলো তৈরি করে। এছাড়া একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টও থাকে, একটা ডিজিজের যে জটিলতা থাকে, ইম্প্যাক্ট সাইকোলজিক্যাল থাকে, মানুষ অনেক উইক হয়ে যায়। আপনি জানেন করোনাতে অনেক উইকনেস হয়, ক্ষুধা নষ্ট হয়ে যায়, খেতে পারে না। তো টাইমিং মানুষের একটা নিউট্রিশন লস হয়, নিউট্রিশন লস হয়, এই কারণে কিছুটা ধরেন একটা ইমব্যালেন্স, একটা সেলুলার লেভেল একটা ইমব্যালেন্স হয়, কিন্তু এটা কারেক্ট হয়ে যাবে। তো এটা অস্থির কিছু নাই। যদি খুব বেশি সমস্যা হয় তাহলে ডাক্তারের কাছে আসতে হবে। এছাড়াও আপনি নর্মাল সুষম খাদ্য খাবেন, একটু হাঁটাচলা, একটু অ্যারোবিক এক্সারসাইজ আর কি, আমরা একটু হাঁটাচলা করবেন, একটু পানিটা বেশি খাবেন, একটু ভিটামিন সাপ্লিমেন্ট নিতে পারেন। এগুলো করলে আশা করি আপনি ইনশাল্লাহ আশা করি 12 সপ্তাহের ভিতরে আপনি পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যাবেন, যদি লাংসের বা হার্টের বা অন্য কোনো কমপ্লিকেশন না থাকে। সুতরাং এটা আপনি আশা করছি এভাবে করা যেতে পারে। স্যার, আমরা আরেকটু বিষয় জানতে চাই, যারা কোভিড-19 রোগটিতে আক্রান্ত, তারা এই সময়টিতে অনেকেই ভাবেন যে আমাদের হয়তো আইসিইউতে যেতে হতে পারে, আইসিইউ খোঁজাখুঁজি শুরু করেন বা হাসপাতালে যাওয়ার প্রয়োজন আছে। আসলে কোভিড-19 আক্রান্ত হলেই কি সে বাসায় বসেও কি চিকিৎসা নিতে পারে, না হাসপাতালে যাওয়ার প্রয়োজন কখন হতে পারে, সেই বিষয়ে যদি আপনি একটু বলেন। হ্যাঁ, না, কোভিড যেহেতু এটা রেসপিরেটরি মেইনলি ইনভলভ করে, তাহলে এখন সিমটমটা আমাদের করে, সিমটম সিভিয়ারিটি যা বলে, সিমটম সিভিয়ারিটি স্কেল বা সিমটম সিভিয়ারিটি, যদি অনবরত কাশ হয়, কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অনবরত কাশ হচ্ছে, গলা ব্যথা হচ্ছে এবং রোগীটা আস্তে আস্তে একটু উইক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু হসপিটালে আসতে হবে। এসে ওনাকে অক্সিজেন স্যাচুরেশন দেখে, যদি হ্যাঁ অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে বা এরকম আমার ট্রেন্ড থাকে, তাহলে কিন্তু ওনাকে ভর্তি হতে হবে। ভর্তি হয়ে ওনার যে চিকিৎসা কনভেনশনাল যে ট্রিটমেন্ট, যে ডক্টর শাকিল ফরিদ বলেছে যে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট নিতে হবে। এছাড়াও যদি কারো না, অনেক রোগী তো মাইল্ড কেস থাকছে, অনেক রোগী বাংলাদেশে কিন্তু আপনি দেখবেন অনেক কেস মাইল্ড কেস, 70% রোগী মাইল্ড কেস, তারা কিন্তু এমনি আলটিমেটলি 14 দিনে ভালো হয়ে গেছে। যদি না এত কষ্ট নাই, একটু সিমটম এসেছিল, আবার টেস্ট করে দেখছে পজিটিভ এসছে, তারা বাড়িতে ওয়েট করতে পারে। তবে অফকোর্স তাদেরকে কনসার্ন থাকতে হবে, যদি কমপ্লিকেশন আরম্ভ হয়, কষ্ট আরম্ভ হয়, শ্বাসকষ্ট হয়, গলা ব্যথা হয় এবং ধীরে ধীরে দুর্বলতা আসে যায়, তখন কিন্তু আলটিমেটলি কিন্তু আপনাকে হসপিটালে আসতে হবে। এছাড়া এটা বাড়িতে সিম্পল আপনি খাওয়া দাওয়া রেস্ট নিলে, একটু ভিটামিন ক্যালসিয়াম খেলে। স্যার, এই যে শ্বাস প্রশ্বাস, ফুসফুসকে ভালো রাখবার জন্য আসলে আমাদের কি করা প্রয়োজন? এই ক্ষেত্রে কোনো ব্যায়াম বা কোনো কিছু কি বিশেষ কার্যকরী আছে কিনা, বা এই ধরনের কোনো পদ্ধতি আছে কিনা? চিন্তা করবো কি প্রিভেন্ট করা যায়। আপনাকে একটা শারীরিক সুস্থ রাখতে হবে। এই সময় আমরা অনেক সময় যে লকডাউনের কারণে আপনি দেখেছেন যে আমাদের স্কুল কলেজে বন্ধ হয়ে গেছে, মানুষের চলাফেরা অনেক বিঘ্নিত হয়েছে, মানুষজন ঘর থেকে বেরোয়নি। তাতে হয়েছে কি, তাতে আমাদের শরীরে যে মেটাবলিক পটেনশিয়ালটা কমে গেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে ইউ শুড বি রিমেন অ্যালার্ট। আপনাকে এগুলো হাঁটতে হবে, হেঁটে হাঁটাহাঁটি করলে শরীরে আপনি রিজার্ভ বাড়বে, সার্কুলেশন বাড়বে, মাসেল স্ট্রেন্থেনিং হবে, নার্ভগুলো বেশ স্ট্রেন্থেন হবে, তাহলে আপনি একটা নর্মাল ফিটনেস ফির পাবেন।
এই ফিটনেসটা আমাদের কিন্তু প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আপনি যদি হাঁটেন রেগুলার, এক্সারসাইজ করেন, সুষম খাদ্য খান, পানি খান, তাহলে কিন্তু আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়বে। প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা, ক্ষমতা বাড়লে ইমিউনিটি বাড়বে, তাতে আপনি কি করতে এই বলি ভাইরাসটা আমরা, আপনার অ্যাটাক করতে পারবে না। এটা ভাইরাল ডিজিজ, এটা প্রতিরোধের উপর ডিপেন্ড করে। প্রতিরোধ কমে গেলে তো তারা শরীরে ডিসমিনেট করবে, অ্যাটাক করবে। কিন্তু যদি প্রতিরোধ থাকে তাহলে তো অতটা আপনাকে আপনি সিমটম সিভিটি করতে পারবে না। আমরা অত মাইল্ড হলেও মাইল্ড হবেন আশা করছি। আমাদের দেশে দ্রুতই সুস্থ হয়ে যাবেন, 14 দিন পর ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আশা করছি আর কি। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার সৈয়দ মোজাফফর আহমেদ। দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন যুক্তরাজ্যের স্বনামখ্যাত যে বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি কার্ডিয়াক সার্জন, তিনি আমাদের সাথে আজকে যুক্ত আছেন। আমরা ডাক্তার শাকিল ফরিদের কাছে এখন চলে যাচ্ছি। শাকিল ফরিদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি দেশের সন্তান চিকিৎসক, এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এখন কাজ করছেন, সেখানে কার্ডিয়াক সার্জন হিসেবে কাজ করছেন, এবং আমরা দেখেছি যে আপনি এই করোনাকালীন সময়ে কিন্তু বেশ কিছু গবেষণা করেছেন এবং গবেষণার সাথে আছেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে খুব গুরুত্বপূর্ণ যে গবেষণাগুলো, সেগুলোর সাথে আপনি সম্পৃক্ত, এবং ফ্রন্টলাইনার যারা, তারা কিভাবে কাজ করবে, চিকিৎসকরা, বাংলাদেশের চিকিৎসকরা কিভাবে কাজ করবেন, বাংলাদেশের কাজের সাথে আপনি কিন্তু সম্পৃক্ত আছেন। সেই যে প্রোটোকলটি আপনি বানিয়েছেন সেটারও আপনি সম্পাদক হিসেবে কাজ করেছেন। ডাক্তার শাকিল ফরিদ, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি যেহেতু কার্ডিয়াক সার্জন, আমাদের এই করোনার জন্য হার্টের কি কি সমস্যা হতে পারে, আর বা আপনারা একই সেটআপে, যেহেতু আমরা করোনায় সংক্রমণের যেই বিষয় রয়েছে সেখানে কিন্তু আমরা একটা ভয়ের মধ্যে থাকি বা আতঙ্কের মধ্যে থাকি, রোগীরা এবং চিকিৎসক যারা দিচ্ছেন তারাও কিন্তু একটি প্রোটোকলের মধ্যে থাকেন। একই সেটআপে কিভাবে এই চিকিৎসাগুলো দেওয়া যাচ্ছে বা আপনারা দিতে পারছেন? ধন্যবাদ। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। হার্টের কি কি সমস্যা হতে পারে একটা প্রশ্ন। 2 নম্বর হচ্ছে যে হার্টের রোগীদের কিভাবে চিকিৎসা করা যায় একই সেটআপের মধ্যে, যারা কোভিড পজিটিভ এন্ড কোভিড নেগেটিভ তাদেরকে। এখন হার্টের অনেক ধরনের প্রবলেম হতে পারে, যেটা আমার বিজ্ঞ কলিগ এখন বললেন। একটা হচ্ছে আপনার হার্টে মায়োকার্ডাইটিস হতে পারে, আমরা যেটা বলি। আমরা দেখেছি এটা মায়োকার্ডাইটিস হচ্ছে হার্টের যে মাসল সেটা আস্তে আস্তে একটু ফুলে যায় এবং এটার ফাংশনটা ভালো মতো হয় না। এটা ইউজুয়ালি সেকেন্ড অথবা থার্ড উইক অফ কোভিডে যে হয়, এটা কোভিডের সিকুয়েল হিসাবে হতে পারে। তারপর হার্টের যে একটা কভারিং থাকে, যেটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম অফ দা হার্ট, মানে একটা থলি কভারিং স্যাক, সেটাতে ইনফ্লামেশন হতে পারে। সেটা ইনফ্লামেশন হয়ে কিন্তু চেস্ট পেইন হতে পারে। তা এই দুটো কন্ডিশন হলে, ধরেন যদি আপনার পেরিকার্ডাইটিস হয় তাহলে কিন্তু এটা চিকিৎসাটা খুব একটা ডিফিকাল্ট কিছু না, কিন্তু মায়োকার্ডাইটিস হলে এটা কিন্তু খুব ডিফিকাল্ট। তারপর হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাক অনেক কারণে হতে পারে। আমরা কোভিডের কারণে দেখেছি যে রক্তের একটা টেন্ডেন্সি থাকে জমাট বাঁধার। এই রক্তটা যদি হার্টের করোনারি আর্টারিতে জমাট বাঁধে অথবা কোনো বড় ধমনী অথবা শিরাতে জমাট বাঁধে, তাহলে কিন্তু হার্টের উপর এফেক্ট করতে পারে। তারপর আরেকটা জিনিস দেখেছি যে আমরা ইররেগুলার হার্ট রিদম আমরা বলি, যে হার্টের নরমালি আপনার হার্টের একটা সিনক্রোনাইজ মোশন থাকে। হার্টের একটা অংশ কন্ট্রাক্ট করে, তারপর পরের অংশটা কন্ট্রাক্ট করে, আবার একটা অংশ কন্ট্রাক্ট করে, পরের অংশ কন্ট্রাক্ট করে। জিনিসটা ইররেগুলার হয়ে যায়, দেখা যায় যে ইররেগুলারলি কন্ট্রাক্ট করছে কোনো কোঅর্ডিনেশন ছাড়া। এবং এই জিনিসটা কিন্তু বারে আরো আমরা দেখেছি কতগুলো ওষুধে। তার মধ্যে একটা ওষুধ হচ্ছে কিন্তু হাইড্রক্সিক্লোরোকুইন। এর জন্যই চিকিৎসার পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত না। আমরা অনেক পেশেন্ট পেয়েছি যারা আপনার কোভিড হয়েছে, হার্টের একটু সমস্যা হয়েছে, তারা এইসব ওষুধ সেবন করেছে, তারপরে কিন্তু তাদের প্রবলেম হয়েছে। এটা বাংলাদেশের কিন্তু এক্সপিরিয়েন্স। এখন কারোর যদি হার্ট ডিজিজ হয়ে থাকে, হার্ট অ্যাটাক হয়ে থাকে, তাহলে কিভাবে কোভিড আমলে ট্রিটমেন্ট করবেন? তো আমরা অক্সফোর্ডে যেটা করতাম, কেউ যদি হার্ট অ্যাটাক নিয়ে আসতো, হার্ট অ্যাটাক 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে মাইনর হার্ট অ্যাটাক, একটা হচ্ছে মেজর হার্ট অ্যাটাক। মাইনর হার্ট অ্যাটাক হলে আমরা যেটা করতাম, তাদেরকে স্টেবিলাইজ করতাম, এবং তাদের জন্য কিন্তু 2টা পাথওয়ে ছিল। যাদের আমরা জানি যে সেলফ আইসোলেট করেছে, তাদের কোভিড কোনো পেশেন্টের সংস্পর্শে ছিল না, এবং তাদের কোভিড টেস্ট নেগেটিভ, কারণ আমাদের রেজাল্ট টেস্টের খুব তাড়াতাড়ি এসে যায়, আমরা তাদেরকে একটা গ্রিন পাথওয়ে ফলো করি, আমরা তাদেরকে গ্রিন জোনে রাখি। আর যেসব পেশেন্টের আননোন অথবা কোনো সিমটম আছে, হার্ট অ্যাটাকের সাথে কোভিডের, জ্বর আছে, অন্য কিছু আছে, অথবা কোনো কন্ট্যাক্ট আছে, তাদেরকে আমরা অ্যাম্বার অথবা রেড পাথওয়েতে রাখি। এই অ্যাম্বার অথবা রেড পাথওয়ে আর গ্রিন পাথওয়ে করার কারণ হচ্ছে যাতে মিক্সিং না হয় কোভিড এবং নন কোভিড পেশেন্টের মধ্যে। এখন অর্থাৎ দুটি পোর্শন করে আলাদা করে রাখা, এই বিষয়টিতে হাসপাতালগুলোতে আপনারা করেছেন? হ্যাঁ, এটা হচ্ছে জোনিং সিস্টেম, যেটা বাংলাদেশেও এখন করেছে। আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশের এক্সপার্টদের সাথে এই ব্যাপারে অনেক কথা বলেছি। আমাদের ইংল্যান্ডে প্রত্যেকটা হাসপাতালে যেটা ছিল সেটা হচ্ছে 3টা জোন ছিল। একটা হচ্ছে গ্রিন জোন, যেখানে আমরা
একেবারে কোভিড নেই এরকম পেশেন্টদেরকে রাখি। ধরেন কেউ একটা হাত ভেঙে আসলো, সে হয়তো বাড়িতেই আছে 2-3 সপ্তাহ ধরে, তার কোনো কোভিড কন্টাক্ট পেশেন্ট নেই, সে গ্রিন জোনে যাবে। তারপর একটা হচ্ছে অ্যাম্বার জোন, যেখানে আপনি ডাউটফুল, আপনি শিওর না যে এই পেশেন্টের কি কোভিড আছে নাকি কোভিড নাই, তাদেরকে আমরা অ্যাম্বার জোনে রাখতাম। এগুলি কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড। ফাইনালি আমরা হচ্ছে রেড জোন ছিল, যেখানে আমরা জানি যে যাদের কোভিড হওয়ার চান্স খুব বেশি, তাদেরকে আমরা রেড জোনে রাখতাম। এটার দুটা পারপাস মোস্টলি। একটা পারপাস হচ্ছে রোগীদেরকে সেভ করা একজনের থেকে আরেকজনকে, কোভিড আর নন কোভিড পেশেন্টের যাতে মিক্সিং না হয়। 2 নম্বর হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কারদেরকে প্রোটেক্ট করা। কেননা আমি যদি একটা হাসপাতালের গ্রিন জোনে যাই, আমি জানি আমার কি ধরনের প্রোটেকশন লাগবে, আমার জাস্ট সার্জিক্যাল মাস্ক হলে হবে। কিন্তু আমি যদি একটা রেড জোনে যাই, তখন আমি জানি আমার এনহ্যান্স পিপি লাগবে, আমার একটা FFP3 অথবা N95 মাস্ক লাগবে, আমার একটা ভাইজার লাগবে, আমার একটা গাউন লাগবে। এর জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা বলতে চাই, যে হাসপাতালে যেসব রুগী ঢুকবে, রুগীর অ্যাটেন্ডেন্ট কিন্তু খুব লিমিটেড রাখা হতো। আমাদের ইংল্যান্ডে যখন একটা রুগী আসতো, আমরা কোনো অ্যাটেন্ডেন্ট অ্যালাউ করতাম না। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কিন্তু এটা করতে পারবেন না, যেহেতু বাংলাদেশের রুগীরা অনেক ডিপেন্ডেন্ট তাদের অ্যাটেন্ডেন্টের উপর। যেটা করতে হবে, অ্যাটেন্ডেন্টের নাম্বারটাকে লিমিট করতে হবে। একজন রুগীর সাথে একজন অ্যাটেন্ডেন্ট হাতে অ্যালাউ করতে হবে, এবং প্রত্যেককে মাস্ক পরে থাকতে হবে। যদি রুগী মাস্ক পরে থাকে, রুগীর অ্যাটেন্ডেন্ট মাস্ক পরে থাকে, ডাক্তার মাস্ক পরে থাকে, তাহলে কিন্তু কোভিড হওয়ার চান্সটা খুব কম। এবং রুগীর সাথে কথা বলার সময় 6 ফিট দূরে থেকে কথা বলতে হবে। 6 ফিট দূরে থেকে কিন্তু কথা বলা সম্ভব। তারপর যদি এক্সামিন করতে হয়, তখন খুব তাড়াতাড়ি যে কাছে এক্সামিন করা সম্ভব। আপনি বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে, আপনার রুগীর সাথে ইন্টারাকশন যদি 15 মিনিটের নিচে হয়, রুগীর কোভিড থেকেও থাকে এবং রুগী মাস্ক পরা থাকে, আপনিও মাস্ক পরা থাকেন, তাহলে কিন্তু রোগ সংক্রমণের চান্স খুব কম। তো আমার মনে হয় এই কতগুলো ইম্পর্টেন্ট প্র্যাকটিস আমাদেরকে হেল্প করবে। কেননা যে আমরা আসলে হাসপাতালগুলো থেকেও কিন্তু ট্রান্সমিশনের সংক্রমণের একটি উৎস হিসেবে আপনি ইংল্যান্ডের পরিসংখ্যান যদি দেখেন, ইংল্যান্ডে প্রায় 20% পেশেন্ট যাদের কোভিড ছিল না, তারা কিন্তু কোভিড নিয়ে বের হয়েছে। সো এই জিনিসটা কিন্তু বাংলাদেশের জন্য শুধু প্রযোজ্য না, এটা দুনিয়ার সব দেশে। আপনি আইডিয়ালি যেটা হয় যে একটা হাসপাতালে যদি 2টা উইং থাকে, একটা উইংকে আপনি রেড জোন করলেন, একটাকে গ্রিন জোন করলেন। আপনি রুগী আসার সাথে সাথে ট্রিয়াজ করলেন যে এই পেশেন্টটা রেড জোনে যাবে না গ্রিন জোনে যাবে, ওভাবে ভাগ করে দিলেন। আমরা এখন এটা করছি, কিন্তু তখন মার্চ মাসে এই জিনিসটা খুব ভালোভাবে হয়নি, অনেক মিক্সিং হয়েছে পেশেন্টদের মধ্যে। এবং বাংলাদেশেও দেখা যাচ্ছে কিন্তু এখন এটা ভালোভাবে হচ্ছে। অনেক হাসপাতালে একটা ফ্লোরকে আলাদা করা হয়েছে কোভিড এর জন্য, নন কোভিড কে আলাদা রাখা হয়েছে। এটা গুড থিং আমি বলবো। ধন্যবাদ ডাক্তার শাকিল ফরিদ। আপনার কাছে আরেকবার আসবো, কেননা আপনারা একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্ল্যানেটারি হেলথ অ্যালায়েন্স নামে একটি সংগঠন করেছেন। আমরা সে বিষয়ে একটু জানতে চাই। স্বেচ্ছাসেবী একটি সংগঠন হিসেবে বাংলাদেশের চিকিৎসকদের সাথে আপনারা একটি জয়েন্ট ভেঞ্চারে এটি কাজ করছেন, আমরা সেই বিষয়টি জানতে চাইবো। তার আগে আমরা অধ্যাপক ডাক্তার সৈয়দ মোজাফফর আহমেদ আপনার কাছে আসতে চাই যে স্যার, আমাদের বাংলাদেশে যে কথাটি বলছিলেন, যুক্তরাজ্যের ডক্টর শাকিল ফরিদ যে কথাগুলো বলছেন, তার আলোকে আমি আপনার কাছে একটি প্রশ্নে আসবো। তার আগে আমাদের একজন দর্শকের প্রশ্ন আছে, প্রশ্নটি নিয়েই আমরা আপনার সাথে আলোচনা করব। দর্শক কে আছেন আমাদের সাথে? আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ বলেন। জি, আপনি প্রশ্নটি করুন। দর্শক কে আছেন? আমার নাম এস.এম. আব্দুল মালিক, ঢাকা থেকে বলতেছি। জি ভাই, আপনার সমস্যাটি বলুন। হ্যাঁ, সমস্যা হলো এই যে করোনা রোগী, করোনা তো 90% রোগী এমনি ভালো হয়ে যায়। জি, আইসোলেট হয়, তার 90% রোগী এমনি ভালো হয়, 10% এই 10% নিয়ে আমরা যে করতেছি, টেস্ট করতেছি। জি, এই টেস্ট করার জন্য আমরা প্রতিদিন যে রোগীগুলো মারতেছি টেস্ট করে কোয়ারেন্টাইনে 14 দিন থাকলে, জ্বরের রোগী 14 দিন থাকলে তো বাঁচবো না। জ্বরে কোনো রোগী যদি 14 দিন থাকে, তা আত্মীয় স্বজন যায় না। জি, আপনার সমস্যাটি বলুন। জি, ডাক্তার সমস্যাটা বলছে ডাক্তার ঠিক মতো যায় না, নার্সরাও যায় না, তাহলে রোগী তো মারা যাবে। কেন যে 15-20 জন যে মারতেছি, এটা তো আমরা ইচ্ছাকৃত মারতেছি, ডাক্তাররা মিলে মারতেছি এটা। আচ্ছা, জি ভাই, আপনার সমস্যাটি বুঝতে পেরেছি। আপনি নিশ্চয়ই কোনো একটি বিষয় নিয়ে বলছেন। জি জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বোধহয় বুঝতে পেরেছি। আমরা এখানে চিকিৎসকরা আছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা, যারা সরাসরি কোভিড-19 এই রোগে আক্রান্ত রোগীদের সরাসরি গিয়ে চিকিৎসা করছেন। দেশের এবং দেশের বাইরে দুজন চিকিৎসক আমাদের কাছে আছেন। আমরা দুজনের কাছে আপনার এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা তার আগে আমাদের দেশের একজন স্বনামখ্যাত চিকিৎসক অধ্যাপক সৈয়দ মোজাফফর আহমেদ, বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান যেটি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনি প্রক্টর হিসেবেও কাজ করছেন, প্রশাসনেও কাজ করছেন এবং একই সাথে আপনি অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন মেডিসিন। আমরা জানি অনেক মানুষের আসলে এ ধরনের একটি কষ্টের বিষয় রয়েছে যে তারা আসলে চিকিৎসা পাচ্ছেন না ঠিক মতো। এটার আসলে বিশ্বব্যাপী একটি প্রোটোকল আছে, যেটি ডক্টর শাকিল ফরিদ কিন্তু বলছিলেন যে কিভাবে এইমাত্র কথাগুলো বলছিলেন। নিশ্চয়ই দর্শক আপনি শুনছেন এবং আপনার এই এটিএন বাংলার মাধ্যমে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। অধ্যাপক সৈয়দ মুজাফফর আহমেদ, আমাদের এই সম্মানিত দর্শক যে সমস্যাটার কথা বললেন, এটি আসলে কতটুকু বাস্তব বা কিভাবে আসলে এটার ওভারকাম করা যায়? এটা ওনার একটা ব্যক্তিগত বিড়ম্বনা হয়তো হয়েছিল এটা নিয়ে, কিন্তু এটাও ঠিক যে একটা নতুন একটা ভাইরাস বাংলাদেশে যেটা কোনো ফেস করিনি আমরা, এরা কখনো আমরা গুটি পর্যন্ত ফেস করছি, এরকম মহামারী ছিল না। আলটিমেটলি ওটা টিকা দিয়ে আমরা ইরাডিকেট করে দিচ্ছি। আমরা ম্যালেরিয়া চিকিৎসা করেছি, ইরাডিকেট হয়ে গেছে। আমরা সাকসেসফুলি আমাদের আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড পেয়েছে ভ্যাকসিনেশন হিরো হিসাবে। সেক্ষেত্রে আমরা একটা অর্গানাইজ ফর্মে ছিলাম ওই সমস্ত ডিজিজ নিয়ে, কিন্তু নতুন একটা ডিজিজ গোটা পৃথিবী ব্যাপী একটা এফেক্ট করছে, মহামারীতে রূপ নিচ্ছে। এবং আপনি দেখেছেন কয়েক লক্ষ লোক মারা গেছে, প্রায় 11 লক্ষ মানুষ মারা গেছে, 4 কোটির বেশি মানুষ আফেক্টেড হয়েছে। এটা কিন্তু সব দেশে একটা চ্যালেঞ্জ। আর বাংলাদেশ তো আরও নতুন চ্যালেঞ্জ, আরও বড় চ্যালেঞ্জ ছিল আমাদের ক্ষেত্রে যে আমরা এটাতে ট্রান্সমিশন, স্পিড অফ ট্রান্সমিশন এত দ্রুত এফেক্ট করে মানুষকে, এবং খুব স্বল্প রসদে কিন্তু আমাদের চিকিৎসকরা সেই আমরা এটা কিন্তু একটা ভুল বুঝছি, কিন্তু আমরা চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছে, আমাদের চিকিৎসারা ফ্রন্টলাইনের ফাইটার হিসেবে তাকে যতটুকু সম্ভব সবাই কিন্তু আমরা চেষ্টা করেছি। আমাদের চিকিৎসকদের কোনো চেষ্টা ত্রুটি ছিল না, সরকারের কোনো ত্রুটি ছিল না, সবাই যথেষ্ট সাহায্য সহযোগিতা দেখছেন কীভাবে সাহায্য দিয়েছে। লকডাউনের সময় সব ওষুধপাতি দিয়েছে, কোভিড সেন্টার খোলা হয়েছে আমাদের দেশে, প্রতিটা ডিস্ট্রিক্টে কোভিড সেন্টার ছিল। সেক্ষেত্রে যেটা নতুন চ্যালেঞ্জ, সেক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হতেই পারে। আমাদের টেস্টিং ফ্যাসিলিটি পাইনি, প্রথমে ছিল না, পরে অনেক আমাদের টেস্টিং ফ্যাসিলিটি বেড়েছে, অনেক টেস্ট করেছে, আমরা অনেক রোগীর চিকিৎসা আমরা দিয়েছি কিন্তু। এবং ডক্টর মুজাফফর আহমেদ, আমি যেহেতু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছে, আমরা ছোট্ট করে যেটি বলতে চাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু দেশেই সাধারণ মানুষ তারা চিকিৎসা পেয়েছে, ভালো হয়েছে এবং সারা বিশ্বের মতো মানুষ মারা গিয়েছে, এটাও সত্য। এটা আমরা আমাদের চিকিৎসকরাই আসলে, আপনারাই যারা ফ্রন্ট লাইনে কাজ করছেন, আপনারা এই চিকিৎসা দিয়েছেন। অধ্যাপক সৈয়দ মুজাফফর আহমেদ, আমরা অনুষ্ঠানের সবাই একদম শেষের দিকে আছি, আপনার কাছ থেকে ছোট্ট করে জানতে চাই যে সাধারণ মানুষের এই মুহূর্তে কি করণীয় রয়েছে, ছোট্ট করে বলবেন। আমাদের দেশে কিন্তু চিকিৎসা অন্য দেশে যে মৃত্যু হয়েছিল আমাদের কিন্তু হয়নি, আমাদের মৃত্যুর হার কিন্তু অনেক কম, 2%। আমরা দেখেছেন যে চিকিৎসকদের একটা বড় সফলতা রয়েছে। অনেকে হয়তো ব্যক্তিগত বিড়ম্বনা থাকতে পারে, কিন্তু ওভারঅল ম্যানেজমেন্ট খুব ভালো হয়েছে সরকারের পক্ষ থেকে, চিকিৎসকদের পক্ষ থেকে। ওভারঅল ম্যানেজমেন্ট ভালো হয়েছে এবং আমার মৃত্যুর হার 2%, বেশি না, 2% বেশি না, অন্য দেশের তুলনায় অনেক কম। ইনফেকশন 1.8% ইনফেকশন হয়েছে। এখন যেটা সেকেন্ড ওয়েভ বলেছেন আপনি, শীতে একটু বাড়তে পারে, কেন শীতে ওই ভাইরাসটা একটু লংজিটি বেড়ে যায়, রাবারি হয়ে যায় মেমব্রেনটা, দীর্ঘস্থায়ী প্রকৃতি অনেকক্ষণ থাকতে পারে নেচারে। তাহলে এখন আমাদেরকে কী করতে হবে, সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে, মাস্ক প্রত্যেক মাস্ক পরতে হবে। এখন যেহেতু এটা এখন আসে, এটা এখন সম্পূর্ণ চলে যায়নি দেশ থেকে, তো যাবে, সময় লাগবে একটু। সাধারণ মানুষের এই সচেতনতার জায়গাটিতে কিন্তু খুব ভূমিকা পালন করতে হবে। সুতরাং দর্শক, আপনারা যারা শুনছেন, এই যুদ্ধটি আসলে আমাদের সকলের যুদ্ধ। আমরা ডাক্তাররা সামনে ফ্রন্ট লাইনে কাজ করছেন, তবে সবার সমন্বিতভাবে এবং সকলের সহযোগিতায় এই চিকিৎসা করে সমাধান করতে হবে, এই যুদ্ধে জয়ী হতে হবে। ডাক্তার শাকিল ফরিদ, আপনার কাছে ছোট্ট করে শেষ করব আপনার মাধ্যমে, একদম 30 সেকেন্ডে আপনি বলবেন যে প্ল্যানেটারি হেলথ অ্যালায়েন্স, যেটি আপনারা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বাংলাদেশের চিকিৎসকদের সাথে করছেন, এখানে আপনারা আসলে কি করতে চাচ্ছেন, ছোট্ট করে বলবেন। প্ল্যানেটারি হেলথ অ্যালায়েন্স নামে অ্যাকচুয়ালি বোঝা যায় জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের যেসব চিকিৎসকরা ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিদেশে আছে, যারা বিভিন্ন পজিশনে আছে, প্রায় 100 থেকে 150 ডাক্তার মিলে আমরা যেটা চেষ্টা করছি বাংলাদেশের ফ্রন্টলাইন ওয়ার্কারদেরকে ট্রেনিং দেওয়ার জন্য বিভিন্ন স্পেশালিটিতে। এখানে প্রায় 20টার মতো স্পেশালিটি আছে। এটা অ্যাকচুয়ালি আমাদের যে চেয়ারম্যান তাজবির ভাই, ওনার আইডিয়া ছিল। উনি আমাকে যখন ফোন করলেন এই জিনিসটা আমরা করতে পারি নাকি, দ্য আনসার ওয়াজ ভেরি ইজি, যে আমরা একসাথে হয়ে সবাইকে একটা আমরা গ্লোবাল প্ল্যাটফর্ম করতে পারি যেখানে এক্সচেঞ্জ অফ আইডিয়াস হবে। আমরা বাংলাদেশের যারা জুনিয়র ডাক্তার, মিডল গ্রেড ডাক্তার, তাদেরকে আমরা টেকনোলজি ট্রান্সফারে হেল্প করবো। কারণ আমাদের দেশে ডাক্তাররা কিন্তু খুব ভালো, কিন্তু সমস্যা যেটা আমাদের সিস্টেম, হেলথ সিস্টেমে কিন্তু এখন অনেক স্কোপ ফর ইমপ্রুভমেন্ট আছে। এবং এই এক্সচেঞ্জ অফ আইডিয়াস ইন অ্যাসোসিয়েশন উইথ বাংলাদেশের যে বিভিন্ন সোসাইটির সিনিয়র লোকজন, এটা আমাদের বাংলাদেশের জন্য খুবই ভালো হবে। এবং বাংলাদেশের ফ্রন্টলাইন ওয়ার্কাররা যদি এডুকেটেড হয়, তাহলে কিন্তু এটা আমাদের রুগীরাই, আমাদের বাংলাদেশের জনগণ আলটিমেটলি উপকৃত হবে। তো আমরা অলরেডি প্রায় 3 মাস ধরে ক্লাস চালাচ্ছি এবং অলরেডি 10,000-এর মতো রেজিস্ট্রেশন হয়েছে।
এবং এটা কমপ্লিটলি এটা একটা ভলান্টারি একটা স্বেচ্ছাসেবী ফ্যাকাল্টি, হ্যাঁ আমাদের ফ্যাকাল্টিরা কেউ টাকা পায় না, আমরা ডাইরেক্টররা কেউ টাকা পাই না, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। জি, ধন্যবাদ ডাক্তার শাকিল ফরিদ, আপনাদের এই উদ্যোগটি সফল হোক এবং এটি আমরা সফলতা কামনা করছি। দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম করোনা এবং করোনাতে দেশের দুজন স্বনামখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাক্তার সৈয়দ মুজাফফর আহমেদ আমাদের সাথে ছিলেন স্টুডিও থেকে, এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন ডাক্তার শাকিল ফরিদ আমাদের সাথে যুক্ত ছিলেন। আপনারা সচেতন হন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।